গতকালকের শিলাবৃষ্টিতে আমার সব কটা বরবটির গাছ একেবারে ভর্তা করে দিয়েছে। তো আজকে বৃষ্টি নেই, তবে সারাদিন এভাবেই মেঘলা মেঘলা, কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে দুই এক ফোঁটা পড়েও যাচ্ছে। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে চলে এলাম সবজির বাগানে। আজকে আর ঘরে রান্না বান্না তেমন একটা শেয়ার করব না, বাইরের দিকে টুকটাক কাজ করেছিলাম। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন ওয়াহিদার মা আমার বাসায় এসেছেন। তো ওয়াহিদার মাকে বিদায় দিতে দিতে মানে দুপুর 1:30টা বেজে গেছে। ওনাকে বিদায় দিয়ে তারপরে নামাজ পড়ে একটু সময় রেস্ট করে তারপরে উঠে বাইরের দিকে এলাম। বাইরের দিকে আসতে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে, মানে সারাদিন এরকমই ছিল, মেঘলা মেঘলা, একবারের জন্য রোদ দেখা যায়নি। তো যাই হোক, আজকে বাইরের দিকে আর কোনো কাজ করাও হয় নাই, ঘরের দিকেও তেমন বেশি একটা কাজ করা হয় নাই। টুকটাক যা কাজ করেছিলাম অফ ক্যামেরায় সেরেছি। তারপরে জুবাইরকে নিয়ে এসেছি আমার শিম গাছের মাচাটা আর কি পরিষ্কার করার জন্য। শিম গাছগুলো কেটে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন উপরে শিম গাছগুলো শুকিয়ে গেছে। এখন গোড়ার দিকটা পরিষ্কার করে কিছুটা জায়গা রেডি করে রাখবো জিঙ্গা লাগানোর জন্য। তো জিঙ্গা আমি ওইদিকে লাগিয়েছিলাম কিছুদিন আগে, তবে ওইদিকে আমার মনে হচ্ছে না কিছু হবে, কারণ ওই যে ঘাস মরার ঔষধ দেওয়ার কারণে মাটিটা নষ্ট হয়ে গেছে, ওইদিকে এখন কিছু লাগালেও হয় না। আর এখানে আর কি যেখানে আমি শিম গাছ লাগিয়েছিলাম ওই জায়গাটায় আমি ঘাস মরার ঔষধটা স্প্রে করি নাই। তো ওই জন্য ওই জায়গায় মাটিতে এখনো কিছু লাগালেই হয়, যেহেতু আমি শিমও লাগিয়েছিলাম, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তাই ওই জায়গাটায় ভাবতেছি জিঙ্গা লাগাবো। গ্রীষ্মকালীন সবজির মধ্যে সব থেকে কমন যে সবজিটা, জনপ্রিয় সবজি, সেটা হচ্ছে জিঙ্গা। আর জিঙ্গা লাগাবো না এমনটা তো হতেই পারে না। শিম গাছগুলো আমি যে জায়গায় লাগিয়েছিলাম ঠিক ওই জায়গায় শিম গাছগুলো উঠিয়ে আবার নতুন করে মাটিটা কুড়ে ওখানে একটু গোবর সার ফেলে রেখে আর কি তারপরে জিঙ্গার বীজ লাগাবো। তাই আগে থেকে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। সারা বছরই দেখা যায় টুকটাক সবজি লাগাই, কিন্তু শেষমেশ রেজাল্টটা জিরো, মানে ওই বাজার থেকেই আমাকে সবজি কিনে এনে খেতে হচ্ছে। মানে গত বছর থেকে জানি না আমার কি একটা দুর্গতি এসেছে। আগে আমি মাটিতে বীজ লাগিয়ে দিলেই দেখা যেত গাছ হতো, তেমন যত্ন করার প্রয়োজন পড়তো না, কিন্তু এখন এত যত্ন আরতি করার পরেও দেখা যায় কিছুই হয় না। তারপরেও মন মানে না, আসলে এই গাছ লাগানো, গাছের যত্ন করা, এই কাজগুলোর মধ্যে আমি যে আনন্দটা পাই অন্য কোনো কাজে এই আনন্দটা পাই না। আর এগুলোর সাথে সাথে আমার শরীরটাও একটু ফ্রেশ থাকে আর মনটাও ভালো থাকে। তাই বারবার রেজাল্ট জিরো হওয়ার পরেও আসলে এই কাজগুলো ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় আরো কিছু বীজ লাগাই, ফল হোক বা না হোক গাছ তো হবে। তো এই ভাবনা চিন্তাগুলো আমার মাথার মধ্যে কাজ করে, তাই সবসময় মানে বীজ লাগাতেই থাকি, দেখা যাক শেষমেশ কি হয়, শেষমেশ কি হয়, এটাই হচ্ছে আমার ভাবনা। তো এখানে আমি জিঙ্গা গাছ লাগানোর জন্য কিছু জায়গা রেডি করে নিয়েছি। এই যে আগামীকালকে কিছু গোবর সার দিব, তারপরে বীজ লাগাবো। বাইরে থেকে কাজ করে এসে এতটা ক্লান্তি বোধ হচ্ছে, একটু বসেছিলাম, দেখুন আমার দুই নাতি চলে এসেছেন আমার সাথে ঘষাঘষি করার জন্য। একজন এসে দেখুন আমার কাপড়টা কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছেন। তো এই ছোট বাচ্চাটা ঠিক এরকমই, যেখানেই বসবো আদর খেতে চাইবে, কাপড় কামড়াতে চাইবে, আর বড়টাও এরকম করে, তবে কাপড় কামড়ানোর স্বভাবটা ওর একটু কম। গতকালকে ঝড় বৃষ্টির কারণে অনেক পাতা এসে বাড়ির উঠানে বর করেছে, আর বাড়িটা গতকালকে আর পরিষ্কার করা হয়নি। বিকালের দিকে ঘাস মাটি ওইসব ভেজা ছিল। আজকে যেহেতু বৃষ্টি হয় নাই, এই সকালের দিকে একটু হয়েছিল, আর তারপরে আর হয় নাই, তাই মাটিটা মোটামুটি শুকিয়ে গেছে। তো বাড়িটা দেখতে খারাপ লাগতেছে। একদিকে বৃষ্টির দিন এমনিতেই মন মেজাজ একটু খারাপ থাকে, আর তার মধ্যে যদি দেখা যায় ঘর বাড়ি পরিষ্কার না থাকে তাহলে মাথাটা অন্যরকম হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। তাই একটা ঝাড়ু নিয়ে চলে এসেছি বাড়িটাকে ঝাড় দেওয়ার জন্য। দেখুন চারপাশে কত পাতা পড়ে আছে, পাতা পড়ে পুরো বাড়িটা একেবারে নোংরা হয়ে গেছে, যেদিকেই তাকাচ্ছি দেখতে খারাপ লাগতেছে। মানে ওই তো বৃষ্টির সিজন চলেই এসেছে, এখন প্রতিদিন উঠান ঝাড়ু দিতে হবে।
বাতাসের সাথে সাথেও গাছের পাতাগুলো উঠানে এসে পড়ে, আবার বৃষ্টি হলেও বাড়ির আশেপাশে যত কটা গাছ আছে সব গাছের পাতাগুলো আমার উঠানে চলে আসে। তো এখানে বড়ই গাছের সবকটা পাতা মনে হয় ফেলে দিয়েছে। বড়ই গাছের নিচটা একেবারে কালো হয়ে গেছে পাতার কারণে। আর এই যে অনেক সময় নিয়ে সম্পূর্ণ বাড়িটা ঝাড়ু দিলাম। বাড়ির উঠানে যেহেতু ঘাসের কারণে কম সময়ে ঝাড়ু দেওয়া যায় না, অনেকটা সময় নিয়ে উঠানটা ঝাড়ু দিতে হয়। আর ঘাসগুলো তো ইচ্ছা করেই লাগানো হয়েছে, তাই আর ঘাসগুলো ফেলে দেওয়ারও কোনো প্রশ্ন নেই, এভাবেই কষ্ট করে উঠান ঝাড়ু দিতে হয়। তারপরে আমাদের টুকটাক ইফতারের আয়োজন করা হয়ে গেছে। আয়োজন বলতে আজকে ওই যেটুকুই ছিল সেটাই অ্যারেঞ্জ করেছি। আর বাপ ছেলের পছন্দের খিচুড়ি করা হয়েছে, তো ওটা দিয়ে ইফতারটা সেরে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছিলাম, তাই রান্নাঘরের কোনো কাজ শেয়ার করা হয়নি, শুধু ওই বাইরের কিছু কাজ আর ইফতার দিয়ে আর কি শেষ করলাম। তারপরে ভাবতেছি আপনাদের সাথে একটু সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ইফতারের পরে চলে এলাম সরাসরি ক্যামেরার সামনে আপনাদের সাথে একটু গল্প করার জন্য। কি বিষয়ে গল্প করব, মানে ক্যামেরার সামনে এসেই সবকিছু গুলিয়ে ফেলতেছি। প্রথম হচ্ছে আরিয়ানের বিষয়ে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন। আজকেও সকালে দুপুরে মানে আমি 2টা কমেন্ট লক্ষ্য করেছি যে আপু আরিয়ানের অবস্থা এখন কেমন, আরিয়ান এখন কেমন আছে। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে আরিয়ানকে ডাক্তারের কাছে কি নিয়ে গেছো, ডাক্তার কি কিছু বলেছে? ওই যে আমি সেদিন বলেছিলাম ডাক্তার 10 দিনের ওষুধ দিয়েছেন আর বলেছেন 10 দিন পরে 11 দিনের দিন আবার ওকে নিয়ে যেতে। তো আরিয়ানের 10 দিন আজকে পূর্ণ হয়েছে, আগামীকালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। আগামীকালকে শনিবার দিন, মানে 11 দিন পরে। তো আগামীকালকে নিয়ে যাওয়া হয় নাই এখনো। আর কেমন আছে তো সেটা একটু একটু মনে হয় ভিডিওতে আপনারা দেখেছেন। তারপরে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো বর্তমানে কেমন আছে, বা অবস্থা কেমন, কি করতেছে, ঘরে বসে বসে কি কাণ্ডগুলো করতেছে। তো সেটা দেখলে আপনারাই হাসতে হাসতে মরে যাবেন। আমি একটু পরে আপনাদেরকে মানে ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। তো আরো একটা প্রশ্ন যেটা আমি খুব বেশি পরিমাণে ফেস করতেছি, আপু ফেসবুকে আরিয়ানের বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। অনেকে আবার জিজ্ঞাসাও করতেছেন যে আরিয়ানের যে রোগটা হয়েছে, বাচ্চা মানুষ, এই রোগটা ভালো না, ওকে ভালো কোনো জায়গায় নিয়ে ডাক্তার দেখাও। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু পরে গল্প করতেছি আরিয়ানের বিষয়টা নিয়ে। তার আগে আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন, মানে যে প্রশ্নটা গত 2-4 দিন থেকে আমার কাছে খুব বেশি পরিমাণে আসতেছে যে আপু তুমি ফেসবুকে ভিডিও ছাড়ো, ফেসবুকে কি মনিটাইজেশন পেয়েছো? প্লাস অনেকে জিজ্ঞাসা করতেছেন ফেসবুক থেকে কি তুমি ইনকাম করতে পারতেছো? কারণ আপনারাও হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, বা আমিও ওই 4-5 দিন আগে থেকে জেনেছি, কারণ এর আগে আমি এইসব ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলাম না, বা ফেসবুকে অনেক সময় দেখা গেছে সারাদিন চলে গেছে, আমি একবার ঢুকতেও পারি নাই। তো আগে ফেসবুক মনিটাইজেশন পেতে, মানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক কিছু করতে হতো, অনেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো। তো এখন গত কয়েকদিন থেকে মানে ফেসবুক একটা নতুন সিস্টেম চালু করেছে, অনবরত সবাইকে মানে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। অনেকের দেখা যাচ্ছে কোনো ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই, 200-300 ভিউজ, তারপরে ফলোয়ার অনেক কম, তারপরেও দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দিচ্ছে, মানে তারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবে, মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো আমিও যেহেতু আমার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি, তাও বেশি দিন হয় নাই, এই গত 2-3 মাস থেকেই আপলোড করতেছি। তো আমার ইউটিউবের কিছু মানে ফ্রেন্ডরা ফেসবুকে আমার সাথে, আমার ফেসবুক পেজের সাথে আর কি কানেক্ট আছেন। তো বিশেষ করে ওই আপুরাই মনে হয় আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপু তুমি কি মনিটাইজেশন পেয়েছো? না, আমার 2টা ফেসবুক পেজ আছে,
একটাতে আমার ওই কুকিং চ্যানেলের ভিডিওগুলো আপলোড করতাম, আর একটাতে আমার ওই যে বর্তমান সুখ দুঃখের সংসার যে চ্যানেলটা, ওই চ্যানেলের ভিডিওগুলো আমি আপলোড করতাম। তো ২টা পেজ থেকে মানে ২টা পেজের একটা পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসে নাই। তো জানি না কেন, হয়তো আমি ভিডিওতে যেহেতু মিউজিক এড করি, ওই কারণেই হতে পারে। তো অনেকের ভিডিও দেখতেছি যে এভাবে সেভাবে অ্যাপ্লাই করে রাখলে নাকি কন্টেন্ট মনিটাইজেশনটা ইউটিউব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমিও সেই চেষ্টা করতেছি, মানে ২টাতেই অ্যাপ্লাই করে রেখেছি, দেখা যাক কি হয় না হয়। আর আমি ফেসবুকে অতটা সময় দেই না, অতটা গুরুত্বও দেই না, কারণ ইউটিউবের এই একটা প্ল্যাটফর্ম নিয়ে আমি অনেক সময় দেখা যায় মানে ম্যানেজ করতে পারি না, একদিন ভিডিও দিলে ২ দিন মিস হয়ে যায়। আর ফেসবুকটা আমার কাছে একটু বাড়তি ঝামেলাই মনে হয়। তো তারপরেও করে রেখেছি, দেখা যাক কি হয়। হয়তো একটা কথায় বলে না, অবাগি যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, তো আমারও অবস্থা হয়েছে সেই একই রকম। অনেকেই যারা ফেসবুকে ঠিকঠাক কাজ করেন না, ২-৩০০ ভিউজ, আমার ভিডিওতে ভিউজও মোটামুটি আছে, খারাপ না। তারপরেও দেখা গেছে আবার ২টা পেজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালুটা মানে ওরা করে দেয় নাই। তো দেখা যাক, যেটা ভাগ্যে আছে সেটা হবে, সমস্যা নেই। আর যেখানে আমি কোনো পরিশ্রমই করি না, শুধু ইউটিউবের ভিডিওগুলোই ফেসবুকে আপলোড দিয়ে যাচ্ছি, তো ওখানে মনিটাইজেশন পেলাম না পেলাম এটা নিয়েও অতটা মাথা ব্যথা নেই। আর বাকি রইল আরিয়ানের বিষয়টা। তো আরিয়ান মোটামুটি ওই আগের মতনই আছে, মানে ওর যে মুখে গাটা ছিল, খুব মারাত্মক পরিমাণে গা ছিল। ও দেখা গেছে দুধ দিয়ে ভাত মেখে দিলেও খেতে পারতো না, মানে ওর মুখের মধ্যে আর কি জ্বালা পোড়া করতো। তো ওই গাটা আর কি একটু কমেছে, আর শরীরের কন্ডিশন আগের মতোই আছে। গতদিন পুরো শরীরে অ্যালার্জি হয়েছিল, অ্যালার্জির সমস্যাটা আর কি বারবার দেখা দিচ্ছে। যদিও ডাক্তার অ্যালার্জির ওষুধ দিয়েছেন, তারপরেও মানে ওই অ্যালার্জির সমস্যাটা যাচ্ছে না। গতকালকে ঘুম থেকে উঠে দেখি মানে ওর পুরো শরীর, এই মশা যেভাবে কামড়ায় ওভাবে আর কি, পুরো শরীরটা লাল হয়ে গেছে। তো আর চুলকাচ্ছে। তো যাই হোক, পরে আবার ঔষধ খাওয়ালাম, অ্যালার্জির একটা ট্যাবলেটও খাইয়েছি, তারপরে আস্তে আস্তে সারছে। তো ওই সমস্যাটা দেখা দিচ্ছে, জ্বরটা আর আসে নাই। ওই যে সেদিন বলেছিলাম জ্বর এসেছিল, তারপর থেকে আর জ্বর আসে নাই। আর অ্যালার্জির সমস্যাটা চলছে, আর মুখে গাটা একটু কমেছে। তো একটু কমেছে বলতে ঔষধের কারণে হতে পারে। আর আমি ফার্মেসি থেকে একটা মুখে গার ঔষধ আর কি ওর দিয়ে ওকে গার্গল করিয়েছিলাম, দিনে ২বার গার্গল করাই, ওই কারণেই হয়তো ওর মুখের গাটা আর কি আপাতত একটু সেরেছে। তো এখন দেখা যায় একটু খিচুড়িও খেতে পারে, আর মানে এই সামান্য জাল যে জিনিসগুলো আর কি বা মরিচ ছাড়া জিনিসগুলো খেতে পারতেছে। তো এটাই দেখা যাচ্ছে ওর ইমপ্রুভমেন্ট। আর ওকে আগামীকালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর সময়টা আসলে যত কাছে আসতেছে, আগামীকালকে, আজকে 10 দিন পূর্ণ হয়ে গেছে, আগামীকালকে ওর ঔষধও শেষ হয়ে গেছে, আগামীকালকে ওকে নিয়ে যাব। আর মানে আগামীকাল কালকের দিনটা যত আসতেছে আমার মানে বুকের ভেতরে কেমন জানি একটা দুক দুক করতেছে যে আগামীকালকে যাব, যাওয়ার পরে আবারও ডাক্তার মনে হয় টেস্ট করবেন। তো টেস্টের রিপোর্টে যদি কোনো ইমপ্রুভমেন্ট না দেখা যায়, তাহলে তো আবারও সমস্যা শুরু, মানে টেনশনটা তো আর কমলো না, বরং বাড়লো। তো এখন তো একটা শান্তি পাওয়া যাচ্ছে, যেহেতু ওষুধ খাওয়াচ্ছি, মনে হচ্ছে হয়তো একটু ইমপ্রুভমেন্ট হবে। আবার টেস্ট করলে দেখা যাবে ওর ব্লাডের যে জিনিসগুলো বেড়ে গেছে বা যেটা কমে গেছে, সেটা হয়তো একটু নর্মালের দিকে আসবে। তো দেখা যাক, আমি নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আগে করতে চাচ্ছি না, এই বিষয়টা নিয়ে আমি বেশি একটা ভাবতেও চাচ্ছি না, কারণ এমনিতেই ওর বিষয়টা নিয়ে গত কয়েকদিন আমি এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। মানে আমি আমার যে দৈনন্দিন কাজকর্ম সেটা করা তো দূরের কথা, আমার শরীরটা নিয়ে মনে হচ্ছিল দাঁড়ানো যাচ্ছে না, পড়ে যাচ্ছি, হাঁটতে পারতেছি না, খেতে পারতেছি না, এরকম একটা কন্ডিশন হয়ে গিয়েছিল। তাই আপাতত এই যে 10 দিন, ওই 10 দিনটা আমি আর মানে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতেছি,
যে হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। আর এটাই চাচ্ছি, মন থেকে এটাই চাচ্ছি, দোয়া করতেছি যে আল্লাহ যেন এই জায়গার উসিলায় বা আশেপাশের কোনো ডাক্তারের উসিলায় ওর অসুখটা সেরে যায়। তো এটাই ভাবতেছি, ওই জন্য বেশি একটা টেনশন করতেছি না। তবে আগামীকালকে যেহেতু যাওয়ার ডে, তাই আজকে থেকে আর কি না চাইতেও মনের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আসতেছে যে পজিটিভ নেগেটিভ কিছুক্ষণ পজিটিভ ভাবনা চিন্তা করতেছি, আবার দেখা যায় নিজের অজান্তে নেগেটিভ ভাবনাগুলো চলে আসতেছে যে যদি এখানে যে এতদিন 10 দিন ঔষধ খাওয়ালাম অ্যান্টিবায়োটিক, তারপরে আরো অনেক ধরনের ঔষধ ডাক্তার দিয়েছিলেন, তো ঔষধ যে খাওয়ালাম সেগুলোতে যদি দেখা যায় ওর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তাহলে কি করব, মানে এই বিষয়গুলো মাথায় আসতেছে বারবার। তো আমি চাচ্ছি না নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করি। তো দেখা যাক কি করা যায়। আগামীকালকে ওকে নিয়ে যাব। তো যাওয়ার পরে কি হয় না হয় অবশ্যই তো আপনারা ভিডিওতে জানবেন, আমি আপডেটটা আপনাদেরকে জানাবো। আর আগামীকালকে জানি না আমি ভিডিও আপলোড দিতে পারবো কিনা, কারণ আগামীকালকে আমার মানে এত দূর জার্নি করে গিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। তো রাতে এসে আসলে এত টায়ার্ড থাকি, ওই এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে ভিডিও আপলোড দিতে পারবো কিনা, তবে চেষ্টা করব আমি আপনাদেরকে খবরটা জানানোর। আর যদি বাই চান্স না পারি, মিস হয়ে যায়, তাহলে তার পরের দিন আপনাদেরকে অবশ্যই আমি খবরটা জানানোর চেষ্টা করব। দোয়া করবেন আপনারা। আর সেই সাথে আরেকটা জিনিস, কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছেন ওই প্রথম দিন থেকে এখন অবধি যে আপু ব্লাডে ইনফেকশন রোগটা কিন্তু তেমন একটা ভালো না, ওকে ভালো কোনো জায়গায় নিয়ে যাও, ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো ডাক্তাররা আছেন, তো ভালো কোনো জায়গায় নিয়ে যাও, ভালো ট্রিটমেন্ট করাও। তো কে চায় না তার বাচ্চাকে আসলে ভালো ট্রিটমেন্ট করাতে। এখন যেহেতু রমজান মাসে আসলে চাইলেও বাইরে কোথাও যাওয়া যায় না, খুব বেশি কষ্টকর হয়ে যায়। তো ওই জন্যই আর কি ভাবলাম যে দেখা যাক আসলে কোন রোগ কার উসিলায় সেরে যায় বা আল্লাহ সারিয়ে দেন সেটা বলা যায় না। তো ওই হিসাবেই আর কি এই 10 দিন ঔষধ খাওয়ালাম, দেখা যাক কি হয়। তো আবারও বলছি, আমি নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করতে চাচ্ছি না। তবে আগামীকালকে যাব, রিপোর্ট গুলো দেখবো, দেখার পরে যদি দেখা যায় যে রিপোর্টে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নেই, যেমন ছিল তেমন আছে, ব্লাডের সমস্যাগুলো বা আরেকটু বেড়েছে, তাহলে আমি মানে যেটা চিন্তা ভাবনা করে রেখেছি আর কি, ওকে বাইরে কোথাও নিয়ে ভালো ট্রিটমেন্ট করাবো। কারণ আমার তো ওই একটাই সন্তান, শুধু সন্তান বললে ভুল হবে, আসলে আমার বেঁচে থাকার প্রেরণা, বেঁচে থাকার অক্সিজেন বলা যায়, মানে একজন মানুষের বেঁচে থাকার যে জিনিসটা প্রয়োজন হয়, আমার বেঁচে থাকার অক্সিজেন হচ্ছে ও। তো যাই হোক, সবাই দোয়া করবেন, অনেকে দোয়া করতেছেন। অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেন যে আপু আমি এইমাত্র নামাজ থেকে উঠলাম, আরিয়ানের জন্য বিশেষ করে দোয়া করেছি। তো এই ধরনের কমেন্ট গুলো দেখলে সত্যি অনেকটা শান্তি পাই। আর আপনারাই আমার ফ্যামিলি, তো ভালো খারাপ সবকিছুই যখন দিন শেষে আপনাদের সাথে শেয়ার করি, মানে অনেকটা ভালো লাগে। আর আপনাদের পজিটিভ কমেন্ট গুলো দেখলে আরো অনেকটা উৎসাহিত হই, অনেকটা সাহস পাই। তো যাই হোক, আমি চেষ্টা করব। আরেকটা কথা বলি, আমি আসলে কথাগুলো গুছিয়ে বলতে গিয়েও বলতে পারতেছি না। আমি যখন প্রথমবার অসুস্থ হয়েছিলাম, মানে ওই আমার ব্রেস্টের আর কি সার্জারিটা করেছিলাম, তখন যখন আমার রোগটা ধরা পড়ে, তখন মানে আমি এর আগে আমি এরকম বড় অসুস্থতার মধ্যে কখনো পড়িনি। টুকটাক জ্বর, সর্দি, দাঁতে ব্যথা ওইসব হয়েছিল, তবে এরকম বড় কোনো সমস্যার মধ্যে পড়িনি। তখন কি করব, কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব, কোন বিভাগের ডাক্তারের কাছে যাব, আসলে ওইসব বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না। আর আমার সার্জারির আগে আমি এত ডাক্তার দেখিয়েছি, মানে ডাক্তারদের কাছে গিয়ে আমি নিজে থেকে বলতাম
যে এটা সার্জারি করে নিলে কেমন হয়। তো ডাক্তাররা কিন্তু বলতেন যে এখন সার্জারির প্রয়োজন নেই, ঔষধ দিচ্ছি, দেখা যাক ঔষধে সেরে যায় কিনা। তো আমি নিজে থেকে মানে প্রথমে চাইতাম বিষয়টা শর্টকাট করে নেওয়ার, সার্জারিটা করে নিতে চাইতাম আমি নিজে থেকে, কিন্তু ডাক্তাররা আসলে সার্জারিটা লিখে দিতেন না। তো তারপরে দেখা যেত 10 দিন 8 দিন 10 দিনের ওষুধ দিলেন, ওষুধগুলো খেতাম, অনেকগুলো টেস্ট দিতেন, টেস্টের পেছনেও আরো অনেক টাকা খরচ হয়ে যেত। তো তারপরে দেখা যেত ঔষধে কোনো কমার নামগন্ধই নেই, বরং আমার ওই যে লামটা হয়েছিল ওটা আরো বাড়ছিল। তো তারপরে আবারও ডাক্তার চেঞ্জ, এরকম করতে করতে এক এক ডাক্তারের কাছে গিয়ে এক একবার টেস্ট, তো টেস্ট করাতে করাতে আমি সার্জারির আগেই দেখা গেছে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ করে মানে ফেলেছিলাম। তো কোনো সাহারা পাচ্ছিলাম না, কি করব, কোথায় যাব। তো শেষমেশ এক হিসাবে মানে বাধ্য হয়ে নিজে থেকেই আর কি ওই সার্জারিটা করিয়েছিলাম, যেটা হয়তো আমার একটা ভালো ডিসিশন ছিল, যার জন্য এখনো সুস্থ স্বাভাবিকভাবে মানে বেঁচে থাকতে পারতেছি। হয়তো আল্লাহ সেই উসিলায় আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো ছেলের বেলায় আসলে আমি সেই ভুলটা করব না, এমনটা না হোক আমি চাই না। আমি মন থেকে চাই আমার ছেলেটাকে নিয়ে যেন কোনো লম্বা দৌড়ে পড়তে না হয়। এই যেখানে ডাক্তার দেখাচ্ছি ওখানের ঔষধের উছিলায় যেন আর কি ওর অসুখটা ভালো হয়ে যায়। তারপরেও যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ি, দেখা যায় যে না ওখানে হচ্ছে না, তাহলে আমি আর উল্টাপাল্টা ডাক্তার না দেখিয়ে মানে শর্টকাট আর কি একটু একটু করে উপর দিকে যাব এরকমটা না করে আমি প্রথমেই আর কি বেস্ট ডাক্তার, বেস্ট জায়গা সিলেক্ট করব। শুধু শুধু আজে বাজে জায়গায় গিয়ে টাকা খরচ করা, সময় নষ্ট করার কোনো মানে নেই। তো সেরকম ভাবনা চিন্তা আছে, দেখা যাক আসলে এত দূরে চলে যাব বললেও চলে যাওয়া যায় না। তবে সেরকমটা যদি হয় তাহলে তো করতে হবে, করার কিছু নেই। তো সবশেষে দোয়া করবেন বিশেষ করে ছেলেটার জন্য। আর আজকের মতো এই পর্যন্ত। আমি আসলে অনেক কথা বলার ইন্টারেস্ট নিয়ে এসেছিলাম, কিন্তু কথা বলতে পারতেছি না, বলতে গিয়ে সব কথা গুলিয়ে ফেলতেছি, তাই আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে ডাক্তারের কাছে গিয়ে কি হয় না হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।